আপনারা দেখছেন 21 টেলিভিশন। প্রিয় দর্শক, 21 টেলিভিশনের প্রতিদিনের নিয়মিত সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান 21 দুপুরে সবাইকে আমন্ত্রণ এবং শুভেচ্ছা আপনাদেরকেও যারা দেশের বাইরে বসে 21 দুপুর দেখছেন। প্রিয় দর্শক, আজ আমাদের সাথে গল্প স্বল্প পর্বে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গীতাঞ্জলি ললিত কলা একাডেমির পরিচালক মাহবুব আমিন মিঠু। আর অনুষ্ঠানের পুরো সময় জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আরিফ আক্তার নিপা। এবারে আয়োজন এই দিনে এই পর্বে থাকছে বিশেষ দিন এবং বিশিষ্ট জনের জন্ম মৃত্যুর শ্রদ্ধাঞ্জলি। ভাষাবিদ, ভাষাবিজ্ঞানী, গবেষক ও শিক্ষাবিদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ জন্মগ্রহণ করেন 1885 সালের 10 জুলাই। তার রচনা কর্মগুলো হলো সিদ্ধা কানপুর গীতা ও দোহা, বাংলা সাহিত্যের কথা, বৌদ্ধ মর্মবাদী গান, ভাষা ও সাহিত্য, বাংলা ব্যাকরণ, বাংলা ভাষার ইতিবৃত্ত সহ অসংখ্য পুস্তক রচনা করেন। বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান সম্পাদনা তার জীবনের প্রধান একটি কাজ। তিনি খাঁটি বাঙালি ছিলেন। পাকিস্তান প্রতিষ্ঠার পরপরই দেশের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু হবে এই বিতর্ক সৃষ্টি হলে বাংলার পক্ষে তিনি জোরালোভাবে অবস্থান গ্রহণ করেন। তার এই ভূমিকার ফলে পূর্ব বাংলা রাষ্ট্রভাষা আন্দোলনের পথ প্রশস্ত হয়। তিনি 1969 সালের 13 জুলাই মৃত্যুবরণ করেন। আজ তার মৃত্যুদিনে তার প্রতি আমাদের গভীর শ্রদ্ধা। এবারের আয়োজনে থাকছে আমাদের আর্কাইভ থেকে একটি গান। আমি বড় একা, আর কত এভাবে চলবে ঘড়ির কাঁটা, মনে মনে আর কত ভালোবাসবো তোমায়, কেন তুমি বুঝো না আমার মনের কথা। একাকী এই শহরে মনে পড়ে তোমায়, অবুঝ মনে আজও ভালোবাসি তোমায়, একাকী এই শহরে মনে পড়ে তোমায়, অবুঝ মনে আজও ভালোবাসি। আজও মনে
বসে বসে দূরাকাশ দেখি উদাস মনকে আমি একা নির্জনে নির্জনে একা বসে বসে দূরাকাশ দেখি উদাস মনকে আমি একা নির্জনে নির্জনে আজও মনে পড়ে তোমার কথা হৃদয়ে বুঝে না এই প্রথম দেখায় কেমন ভালোবাসা বুঝবে কি তোমার সময়গুলো যাচ্ছে কেটে আমি বড় একা আর কত এভাবে চলবে ঘড়ির কাঁটা মনে মনে আর কত ভালোবাসবো তোমার কেন তুমি বুঝো না আমার মনের কথা আজও মনে পড়ে তোমার কথা হৃদয়ে বুঝে না এই চমৎকার এই গানটি শুনতে শুনতে আমরা চলে এসেছি অতিথি পর্বে। এবার আমন্ত্রিত অতিথির সাথে গল্প স্বল্প। আমাদের স্টুডিওতে এই মুহূর্তে উপস্থিত আছেন গীতাঞ্জলি ললিত কলা একাডেমির পরিচালক মাহবুব আমিন মিঠু। আসুন কথা বলি আমাদের আজকের অতিথির সাথে। স্বাগত 21শে দুপুরে। আপনাকেও স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমরা জানি যে আজকে খুবই উৎসব মুখর একটি দিন আপনাদের জন্য। গীতাঞ্জলি ললিত কলা একাডেমি 8ম বর্ষ পূর্তি হচ্ছে, তো শুরুতে জানতে চাচ্ছি এর আয়োজনটি কি রকম? ধন্যবাদ আপনাকে, শুভেচ্ছা তো আগে দিয়েছি, আবারও দিলাম। তো আমাদের এবারকার আয়োজনটি আসলে অনেক বড়সড় করে আমরা উত্তরাতে একটি আয়োজন করেছি। তার মধ্যে গীতাঞ্জলি সম্মাননা পদক প্রদান মোস্ট ইম্পর্টেন্ট। তার মধ্যে এই অনুষ্ঠানটিতে থাকছে গীতাঞ্জলি স্মরণিকার মোড়ক উন্মোচন এবং আর স্টুডেন্টসদের সাংস্কৃতিক পরিবেশনাগুলো। এর মধ্যে নাচ আছে, গান আছে, আবৃত্তি, বাদ্যযন্ত্রের কাজ, সব মিলিয়ে এটি একটি উৎসব। আচ্ছা, আমি জানতে চাচ্ছি এখন সম্মাননা পদক এই অনুষ্ঠানটি প্রসঙ্গে, যে আমরা জানি যে গীতাঞ্জলি সম্মাননা পদক, এই যে নামটি গীতাঞ্জলি রবীন্দ্রনাথের একটি বই নিয়ে এই আপনার নাম মগ্নগ্রন্থ নিয়ে এটা উপমহাদেশের প্রথম, তো এই ধারণাটা কিভাবে এলো? এবং আসলে আপনি আমার খুব ভেতরের জায়গাটির একটি প্রশ্ন করেছেন। আমি আপনার মাধ্যমে সমগ্র জাতিকে বলতে চাই, 21শে টেলিভিশনের মাধ্যমে, সেটা হচ্ছে এটা যে আমরা যখন গীতাঞ্জলি ললিত কলা একাডেমি ফাউন্ডেশন করলাম 2004-এ, তখন আমরা চিন্তা করেছি কি যে বাচ্চাদের তো এবং শিক্ষার্থীদের সংস্কৃতি শিক্ষার প্রতি আমরা তো জাগ্রত তাদের করবই, তাদেরকে শিক্ষা তো দেবই, পাশাপাশি আমরা একটা কাজ করব। সেটি হচ্ছে এটি যে রবীন্দ্রনাথের অনবদ্য সৃষ্টি গীতাঞ্জলি, এই গীতাঞ্জলির নাম অনুসারে আমরা একটা পদক আমরা ক্রিয়েট করব এবং যেটি কিনা দেওয়া হবে আমাদের দেশের শিল্প, সাহিত্য, সংস্কৃতি, ভাষা এগুলোর ক্ষেত্রে যাদের বিশেষ অবদান আছে, যাদের জন্য আমাদের এই দেশের সংস্কৃতি এত প্রাচুর্যমণ্ডিত হয়েছে, তাদেরকে আমরা সম্মাননা পদক দেব এবং যেটির নাম হবে গীতাঞ্জলি সম্মাননা পদক। এবং আমরা এই উদ্দেশ্য নিয়ে, আমরা তাদের প্রতি সম্মান জানাবার উদ্দেশ্যে এই রবীন্দ্রনাথের এই নামটি নিয়ে আমরা এই পদকটি সৃষ্টি করি এবং আজকে গীতাঞ্জলি সম্মাননা পদক 8ম বর্ষপূর্তি উপলক্ষে দেয়া হচ্ছে। আচ্ছা, এবার কি পাচ্ছেন এই পদক? এবার আমাদের দেশের দুইজন বরেণ্য ব্যক্তিত্ব, সাংস্কৃতিক ব্যক্তিত্ব বলতে পারি আমরা তাদেরকে। একজন ভাষা সৈনিক আব্দুল মতিন, যাকে আমরা সবাই ভাষা মতিন বলে চিনি। আরেকজন আছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় ডক্টর আনিসুজ্জামান স্যার, বিশিষ্ট শিক্ষাবিদ, মুক্তিযুদ্ধের সময় যার অসামান্য অবদান ছিল। আমরা অনুষ্ঠানের মাধ্যমে আপনাদেরকে সাধুবাদ জানাচ্ছি এরকম বিশাল একটি আয়োজনের জন্য, এবং এই সম্মাননা পদকটি আপনারা দিচ্ছেন, গুণীজনকে আপনারা সম্মান জানাচ্ছেন এই জন্য। এবং আরো একটি বিষয় কিন্তু আছে, আজকের অনুষ্ঠানটা যিনি সভাপতিত্ব করবেন
ইনি আমাদের দেশের আরেকজন খ্যাতিমান ব্যক্তি এবং শ্রদ্ধেয় অধ্যাপক রফিকুল ইসলাম স্যার। অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে থাকছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় সচিব সুরাইয়া বেগম ম্যাডাম। আরেকজন আছেন আমাদের গীতাঞ্জলির এবং উত্তরার জনপ্রিয় একজন সাংস্কৃতিক ব্যক্তি, এক্স সেক্রেটারি মিস্টার এম এ আউয়াল, সাংবাদিকও ছিলেন। তো স্যারও আছেন বিশেষ অতিথি হিসেবে। বলতে গেলে এটি একটি জমকালো এবং সুন্দর একটি আয়োজন। গুণীজনের পদচারণায় মুখরিত হবে আপনাদের এই অনুষ্ঠান, আমরাও আন্তরিকভাবে প্রত্যাশা করছি। এবং সেই সাথে জানতে চাচ্ছি যে 2004 সালে এই গীতাঞ্জলি ললিতকলা একাডেমি যাত্রা শুরু হয়েছিল, তারপর সামনে এগিয়ে চলা, পিছনে সাফল্য, ব্যর্থতা, প্রতিবন্ধকতা পার হয়ে আজ এখানে গীতাঞ্জলি ললিতকলা একাডেমি। জানতে চাচ্ছি সেই পিছনের কাহিনী। খুব সুন্দর করে আপনি বললেন। পেছনের কাহিনী মানে গীতাঞ্জলি যখন প্রথম ফাউন্ডেশন করেছি তখন মাত্র 3 জন স্টুডেন্ট দিয়ে শুরু করেছিলাম আমরা। এখন আমাদের নিয়ার অ্যাবাউট 500 আপ স্টুডেন্ট। এবং উত্তরার মধ্যে একটি জায়গায় সংস্কৃতি, আপনি উত্তরা মানে কি দেখেন, আমরা এখন যেখানে বসে আছি ঢাকায়, আমরা যদি বলি যে উত্তরা থেকে ঢাকায় আসছি তখন কিন্তু মানুষ বলে কি আমি ঢাকায় যাচ্ছি। তার মানে ওই যে মানসিকতা শুধু পরিবর্তন বা মানসিকতা শুধু দূরত্ব তা নয়, এটা সকল ক্ষেত্রে দূরত্ব। এবং প্রতিবন্ধকতা তো একেবারে দারুণ প্রতিবন্ধকতা। আমাদের ওখানে উত্তরায় বেসিক্যালি কারা বসবাস করে, উত্তরায় বসবাস করে গভর্নমেন্টের রিটায়ার্ড উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, যারা রাজুক থেকে অ্যালটমেন্ট করে প্লট পেয়েছে, যারা দেশের বিশিষ্ট জ্ঞানী গুণী বুদ্ধিজীবীরা। উত্তরা হচ্ছে দেশের সর্ববৃহৎ আবাসিক এলাকা। বাট আপনি একটু খেয়াল করেন উত্তরায় কি আছে। উত্তরায় ভালো কোনো অডিটোরিয়াম নাই, উত্তরায় একটা লাইব্রেরি নাই যেখানে এই জ্ঞানী গুণী ব্যক্তিবর্গ গিয়ে একটু লেখাপড়া একটু করবেন, যেখানে দেশের রাষ্ট্রের সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে আপনার একটা লাইব্রেরি। এই লাইব্রেরিটা নাই সেখানে, এবং একটা অডিটোরিয়াম নাই, ভালো একটি আপনার প্রেক্ষাগৃহ নাই। এবং অডিটোরিয়ামের জন্য তো আমরা সংস্কৃতি কর্মীরা আমরা যে কি ধরনের প্রবলেম ফেস করি, মাত্র 2টা অডিটোরিয়াম, একটা বেসিক অডিটোরিয়াম আর একটা হচ্ছে পেট্রোলিয়াম ইনস্টিটিউট অডিটোরিয়াম। এবং এই 2টা অডিটোরিয়াম তৈরি করা হয়েছে আলোচনার জন্য, সেমিনারের জন্য। এগুলো কিন্তু সাংস্কৃতিক অডিটোরিয়াম নয়, কিন্তু তারপরেও ওই যে রবীন্দ্রনাথের কথা, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, এই বাণীটি আত্মস্থ করে আমরা শুরু করে দিয়েছি যাত্রা এবং আমরা কাজ করছি। এবং আমি আজকে বলতে চাই যে আজকে থেকে যখন 10-12 বছর আগে যে আমরা দেখেছি যে ধানমন্ডিতেই কিন্তু সব একাডেমি গুলা প্রতিষ্ঠিত, উত্তরার মতো একটা জায়গাতে আপনি এই ললিতকলা একাডেমি প্রতিষ্ঠিত করেছেন, সারা কেমন পাচ্ছেন? সারা তো এখন অনেক সারা, গীতাঞ্জলি তো প্রচুর কাজ করছে, এখন প্যারেন্টসদের মধ্যে অনেক সারা, কিন্তু সারার সঙ্গে সঙ্গে প্রতিবন্ধকতাও আছে। যেমন স্টুডেন্টরা আসছে, তাদেরকে শিক্ষা দেবার জন্য একটা টাইম দরকার, সেই সময়টা আমরা পাচ্ছি না। যেমন এই একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে বলি, সেটা হচ্ছে এটা যে দেখেন ইংলিশ মিডিয়াম স্কুলের যখন ভ্যাকেশন তখন বাংলা মিডিয়াম স্কুলের পরীক্ষা, বাংলা মিডিয়াম স্কুলের যখন ভ্যাকেশন ইংলিশ মিডিয়াম স্কুলের তখন পরীক্ষা। আমরা শিল্পীরা কোথায় যাব? এই বাচ্চাগুলোকে শেখাবার জন্য একটি সময় দরকার, বা যারা শিক্ষার্থী তারা আসবে শিক্ষার জন্য, কোথায় পাচ্ছি আমরা সেই সময়? আমাদের কাছে সেই সময় নাই। মানে একাডেমিতে এসেই আবার প্যারেন্টসদের একটা তাড়াহুড়ো থাকে যে আমি তাড়াতাড়ি করে বাসায় গিয়ে আবার প্রাইভেট টিউটরের কাছে যেতে হবে, কোচিং এ যেতে হবে। সাংস্কৃতিক শিক্ষার জন্য যে সময়টা কোথায় সেটা? সেক্ষেত্রে গীতাঞ্জলি ললিতকলা একাডেমি কেমন করে, মানে কোর্স ভিত্তিক না সেমিস্টার ভিত্তিক, কিভাবে তারা শিক্ষা দিচ্ছে শিক্ষার্থীদের? আচ্ছা, এই ক্ষেত্রে আপনি আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন। গীতাঞ্জলিতে একটা সুবিধা আছে, সেটা হচ্ছে এটা আমরা একটি নির্দিষ্ট ভবনে, আমরা 3 তলা বিশিষ্ট একটি ভবন, যার প্রত্যেকটিতে আমাদের ডিপার্টমেন্ট গুলো আলাদা আলাদা করা, এবং সারা সপ্তাহতে এখানে ক্লাস হয়। যে কোনো একজন স্টুডেন্ট সপ্তাহে 2 দিন ক্লাস করতে পারবে, কিন্তু সে তার পছন্দ মতো ডেট গুলো বেছে নিতে পারবে। এবং নৈশকালীন ব্যাচ আছে আমাদের, বিকেল থেকে আছে, এবং শুক্র আর শনি যে 2 দিন হলিডে, এই 2 দিন তো একদম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একেবারে সারা দিন ক্লাস চলে আমাদের, এবং রাত পর্যন্ত। এই তো আমাদের এই সুযোগগুলো আছে সকলের জন্য, সকল বয়সের শিক্ষার্থীদের জন্য। সেক্ষেত্রে ললিতকলা একাডেমি কিন্তু সব ললিতকলা মানে সব কলারই সমন্বয় এখানে আছে। সেক্ষেত্রে এই প্রশিক্ষণের ক্ষেত্রে আপনারা স্পেসিফিক্যালি কোন বিষয়গুলোকে গুরুত্ব দিচ্ছেন শিক্ষার্থীদের? আচ্ছা, স্পেসিফিক্যালি আমাদের যেমন কণ্ঠসঙ্গীত ভেরি ইম্পর্টেন্ট, গান আমরা যেটাকে বলি,
আমাদের বাদ্যযন্ত্রের মধ্যে তবলা, গিটার, বেহালা, বাঁশি, সেতার এগুলো আছে। তারপরে আমাদের অভিনয়ের দিক থেকে অভিনয় আছে, তার মধ্যে পরিচালনার কোর্স আছে, আমাদের এখানে আবৃত্তির কোর্স আছে। এগুলো সবকিছু মিলিয়ে আমরা এখানে কাজগুলো করছি। এবং ইয়ারলি ওই যে বললাম আপনাকে যে আমাদের বছরে 2টা পরীক্ষা হয়। একটা ভর্তি হবার, যে যখন ভর্তি হয় তখন থেকে 6 মাস পর একটা এক্সাম, মিড টার্ম, সেটাকে আমরা মধ্যবর্তী বলি। তার 6 মাস পরে মানে বছরের শেষ দিকে গিয়ে বার্ষিক সার্টিফিকেট বিতরণী একটি অনুষ্ঠান, এবং ওই পরীক্ষা এবং অনুষ্ঠান ওটা একসঙ্গে পরীক্ষা যারা পাশ করে তারা ওই অনুষ্ঠানে পারফর্ম করে। এবং আমি আপনাকে আরো একটি বিষয় আপনাকে ইনফর্ম করছি, গীতাঞ্জলি যে শিখছে শুধু বাচ্চারা তা কিন্তু নয়, শিক্ষার্থীরা শিখছে তা কিন্তু নয়, গীতাঞ্জলি প্ল্যাটফর্ম ক্রিয়েট করছে। এই যে শিখলো, এই শিক্ষাটাকে প্রয়োগ করবে কোথায়, প্ল্যাটফর্ম কোথায়? গীতাঞ্জলি যতগুলো জাতীয় দিবসের অনুষ্ঠান, 21শে ফেব্রুয়ারি, 16ই ডিসেম্বর, 26শে মার্চ, আপনার পহেলা বৈশাখ, সমগ্র অনুষ্ঠানগুলো আমাদের উত্তরাতে আরো একটি সংগঠন আছে, উত্তরা লেখক শিল্পী ক্লাব, যেটির নাম, ওই ক্লাবের ব্যানারে আমরা সবাই মিলে উন্মুক্ত ভাবে গীতাঞ্জলি তাদের সঙ্গে সংশ্লিষ্ট হয়ে আমরা সবাই মিলে 7 নম্বর সেক্টরে একটি পার্ক আছে, জনপ্রিয় পার্ক, ওটাতে আমরা প্রায় 12 বছর থেকে আমরা উন্মুক্ত ভাবে প্রোগ্রামগুলো করছি। বাচ্চারা ওখানে পারফর্ম করছে, সঙ্গে সঙ্গে বাচ্চারা টেলিভিশন চ্যানেলগুলোর বিভিন্ন অনুষ্ঠানে তারা পারফর্ম করছে, এবং তারা তাদের প্রতিভাটাকে যাচাই বাছাই করতে পারছে যে হ্যাঁ আমরা শিখেছি এই বিষয়গুলো আছে। এই যে শুদ্ধ সংস্কৃতি চর্চার ক্ষেত্রটা উত্তরাতে প্রসারিত হয়েছে, এবং আমরা দেখি ঢাকাতে বিভিন্ন জায়গায় শুদ্ধ সংস্কৃতি চর্চা হচ্ছে। সেক্ষেত্রে আমাদের সামাজিক এবং রাষ্ট্রিক ব্যবস্থায় শুদ্ধ সংস্কৃতির চর্চার ক্ষেত্রে কতটুকু গুরুত্ব দেওয়া হচ্ছে, আপনার কি মনে হয়? আমি আসলে শিল্পী তো খুব আশাবাদী, শিল্পী খুব আলো দেখতে চায়, আলো ভালোবাসে। আমি প্রচন্ড আলো ভালোবাসি। আপনার এই প্রোগ্রামের মধ্যে আমি আর আপনি কথোপকথনে দেখা যাচ্ছে এখানে অনেক সীমাবদ্ধতা, প্রতিকূলতা চলে আসছে। আসলে বাস্তব বিষয়টি হচ্ছে এটা যে রাষ্ট্রীয়ভাবে তো আমাদের একাডেমিগুলোর কোনো পৃষ্ঠপোষকতা নাই, নির্দিষ্ট একটা ক্যারিকুলাম পর্যন্ত নাই যে কিভাবে একটা বাচ্চা যাবে। যেমন একটা বাংলা মিডিয়াম স্কুলের একটা নির্দিষ্ট ক্যারিকুলাম আছে, ইংলিশ মিডিয়াম স্কুলের নির্দিষ্ট ক্যারিকুলাম আছে, বাট একাডেমিগুলোর ক্যারিকুলাম কি, মানে কে কিভাবে পরিচালনা করছে, এগুলো কেয়ারটেকিং করার একটা নির্দিষ্ট মানুষ, একজন অভিভাবক প্রয়োজন। বুলবুল ললিত কলাতে আছে, ছায়ানটে আছে, এটা তো একটা নির্দিষ্ট একটা কারিকুলাম আছে। কিন্তু এই আমি আপনাকে সেটা বলিনি, আমি বলেছি যে ক্যারিকুলামটা নিজেরা যেটা শিক্ষা ক্যারিকুলাম সেটা তো সবারই আছে, কিন্তু এগুলো সবগুলোকে মনিটরিং করার জন্য একটা সেল থাকা দরকার। যে এরা যে করছে, এরা ছায়ানটের স্টাইল হয়তো বা একরকম, বুলবুল ললিত কলা একাডেমির স্টাইল একরকম, গীতাঞ্জলি স্টাইল একরকম, কিন্তু এগুলো আসলে নির্দিষ্ট একটা ক্যারিকুলাম যদি থাকতো যেটা সবাই ফলো করতো, একই রকমের একটা স্টাইল, আমার মনে হয় সেটা অনেক আরো বেশি মানুষের জন্য ভালো হতো। এবং যে ব্যাপারটি বলেছেন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা কোথায়, আর সামাজিক পৃষ্ঠপোষকতা, আমরা বহু সামাজিক প্রতিবন্ধকতা, আমাদের অডিটোরিয়াম নাই, আমাদের গ্যালারি নাই, আমাদের কিচ্ছু নাই, আমরা কিভাবে কাজ করব? আসলে আমরাও আন্তরিকভাবে প্রত্যাশা করছি যে প্রতিবন্ধকতাগুলো অবশ্যই দূর হবে, এবং সেক্ষেত্রে যারা কর্তৃপক্ষ আছেন যথাযথ দৃষ্টি দেবেন। আপনাদের আয়োজনের সাফল্য কামনা করছি। অনুষ্ঠানের শেষ পর্যায়ে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ, এবং 21শে টেলিভিশনের অগণিত দর্শক, দেশের জনপ্রিয় একটি চ্যানেল 21শে টেলিভিশনের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। কথা হচ্ছিল আজকের অতিথির সাথে। দর্শক, 21শে দুপুর নিয়ে কোনো মতামত থাকলে আমাদের জানাবেন। জেনে নিন আমাদের সাথে যোগাযোগের ঠিকানা 21শে দুপুর, 21শে টেলিভিশন, 10 কারওয়ান বাজার, ঢাকা 1215। এছাড়া ফোন, ফ্যাক্স বা ইমেল করতে পারেন। ফোন 818991019, ফ্যাক্স 8802818905, ইমেল দুপুর@21e-tv.com। 21শে দুপুরে আজকের আয়োজন এখানেই শেষ। আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং 21শে সাথেই থাকুন। শুভ দুপুর।